আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের লাইভ ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু তোমাদের কাল বাদে পরশুই কিন্তু আসলে হচ্ছে হায়ার ম্যাথ এক্সাম। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে আপু বীজগাণিতিক রাশি এবং ত্রিকোণমিতির উপর একটা লাইভ ক্লাস হলে কিন্তু ভালো হয়। তো তাদের অসংখ্য অনুরোধের ভিত্তিতে আজকে কিন্তু আমি এই দুইটা টপিকের উপর লাইভ ক্লাস নিতে যাচ্ছি। তো তোমরা যারা অলরেডি আমাদের সাথে জয়েন করেছো তারা কমেন্ট সেকশনে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটি করছো, এবং তোমরা অবশ্যই কিন্তু আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের যে সকল ফ্রেন্ডরা জানে না যে আজকে বীজগাণিতিক রাশি এবং ত্রিকোণমিতির উপরে যে লাইভ ক্লাস হচ্ছে তারাও যাতে জেনে আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে পারে। তো প্রথমে আসো আমি একটু দেখে নেই কে কে অলরেডি আমাদের সাথে জয়েন হয়েছে। আমি একটু কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি, কে কে আছো। তোমরা আসতে থাকো, ততক্ষণে আমি আমাদের এই মেইন টপিকে যাওয়ার আগে আমি একটু দেখে নিতে চাই কে কে আছো আমাদের সাথে। তোমরা যারা এখনো আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করোনি তারা কিন্তু শেয়ার করে দাও, যাতে করে তোমার যে সকল ফ্রেন্ডরা জানে না যে আজকে এই লাইভ ক্লাসগুলো হচ্ছে তারা যাতে জয়েন হতে পারে। এবং আমি একটু তাড়াতাড়ি তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলে আজকে আমাদের মেইন যে টপিক সেখানে চলে যাব। কেননা এই বীজগাণিতিক রাশি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তোমাদের অনেকের হচ্ছে এখানে ভয় থাকে যে আপু আংশিক ভগ্নাংশ কিভাবে করব, এটা কিভাবে করব, মাত্রা কিভাবে বের করব, অনেকে অনেক কনফিউশনে থাকো। তো আজকের লাইভ ক্লাসে যদি তোমরা করো ঠিক মতো, খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকো, যদি তোমরা আমার কথা অনুযায়ী ঠিক মতো করো তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না, ইনশাল্লাহ অনেক জোস একটা পরীক্ষা দিতে পারবে। তো আমি এখন কিছু কমেন্ট পড়ে নিচ্ছি যে কে কে আছো আমাদের সাথে। মারুফ হাসান লিখছো, তুমি লিখেছো শাহবাগ থেকে আছো। আহনাফ ইমতিয়াজ আদিব সাভার থেকে আছে। সালমান আহমেদ ঢাকা থেকে। অলরেডি অনেকে আসলে জয়েন করে ফেলেছো। পটুয়াখালী থেকে মাসুম বিল্লাহ লিখেছো, পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আছো আমাদের সাথে। অলরেডি আনিকা অঙ্গনা শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, তোমরা অনেকে কিন্তু চলে এসেছো। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তো প্রথমেই আমাদের ক্লাসটা আমি শুরু করতে চাই একটা কোয়েশ্চেন দিয়ে। আচ্ছা, তোমরা কি জানো এই যে বীজগণিত, যে বীজগাণিতিক রাশি তো আমরা পড়বো, কিন্তু এই বীজগণিতের কাকে বলা হয়? তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও তো যে বীজগণিতের জনক আসলে কাকে বলা হয়ে থাকে। তো আমি দেখতে চাই যে তোমরা আসলে জানো কিনা। তা না হলে দেখো, একজন গণিতবিদ, একজন জ্যোতির্বিদ এত কষ্ট করে এই বীজগণিত জিনিসটা আবিষ্কার করেছে, আমরা যদি তার সম্পর্কে না জানি জিনিসটা কেমন একটা খারাপ দেখায় না। তো আমি জানতে চাচ্ছি যে আমাকে বলো যে বীজগণিতের জনক কাকে বলা হয়। তারপর আমরা চলে যাব আমাদের মেইন যে কনসেপ্ট সেগুলো। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে প্রাথমিক ধারণা, এরপরে আমরা আলোচনা করব ভাগশেষ উপপাদ্য, আলোচনা করে আমরা একটা ম্যাথ দেখব, এরপরে দেখব উৎপাদক উপপাদ্য, 4 নম্বরে দেখবো আংশিক ভগ্নাংশ, এবং সর্বশেষে দেখবো হচ্ছে চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে পারি। তো আচ্ছা, আমি একটু দেখে নেই কে কে আমাকে জানিয়েছো যে আসলে বীজগণিতের জনক কাকে বলা হয়। আয়মান ভাইয়া আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভাইয়া জয়েন করবার জন্য। এখনো কিন্তু তোমরা কেউ আমাকে জানাতে পারোনি যে বীজগণিতের জনক আসলে কাকে বলা হয়। মেহেদি হাসান লিখেছো ইউক্লিড না ভাইয়া। ও শিহাব হাসান, তুমি সঠিক উত্তর দিয়েছো, আল খোয়ারিজমি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু জানো যে আসলে বীজগণিতের জনক কাকে বলা হয়, তাই না? তো এখন কিন্তু আমরা বীজগাণিতিক রাশির মর্যাদাটা রাখলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কি শুরু করতে যাচ্ছি? প্রাথমিক ধারণা। আচ্ছা, প্রাথমিক ধারণার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে বীজগাণিতিক রাশি জিনিসটা কি। বীজগাণিতিক রাশি জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5। এটা একটা সমীকরণ, যেখানে এটা হচ্ছে তোমার একটা রাশি। খেয়াল করো, এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক। চলক বা ভ্যারিয়েবল আমি বলতে পারি, ভ্যারিয়েবল। অর্থাৎ এই যে সমীকরণটা রয়েছে এখানে কিন্তু দুইটা চলক রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি। এটা কি করবে, তোমার একটা সঠিক অর্থবহ একটা ভাব প্রকাশ করবে। যেমন ধরো আমি বললাম তোমার কাছে x
x পরিমাণ চকলেট আছে, আমার কাছে y পরিমাণ চকলেট আছে। আমাদের দুইজনের যে চকলেটের পরিমাণটা, তোমারটার সাথে যদি আমি 2 গুণ করি এবং আমারটার সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে এদের যোগফল আমি পাচ্ছি হচ্ছে 5। সো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, বীজগাণিতিক রাশিকে আমরা কেন ব্যবহার করে থাকি। এইভাবে করে অর্থবহ ভাব প্রকাশ করবার জন্য আমরা এই যে বীজগাণিতিক যে সংখ্যা নির্দেশক প্রতীক আছে, সংখ্যা আছে, এগুলোকে কি করছি আমরা প্লাস মাইনাস তারপর হচ্ছে গুণ ভাগ এগুলো দ্বারা যদি প্রকাশ করতে পারি, তবে সেটা আমার কি হবে, বীজগাণিতিক রাশি হবে। তো আমাদের এই ক্ষেত্রে তোমাদের এসএসসির যে বইটা রয়েছে এইটার ক্ষেত্রে তোমাদের মূলত 3টা জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে এক চলকের বহুপদী, 2 চলকের বহুপদী এবং 3 চলকের বহুপদী। আচ্ছা, বহুপদী, বহুপদী মানে কি বোঝা যায় বলো তো? বহুপদী মানে হচ্ছে যে রাশিতে অনেকগুলো পদ থাকে। আমরা কোনটা নিয়ে আলোচনা করছি? এক চলকের বহুপদী। আচ্ছা, এক চলকের বহুপদীর এক্সাম্পল আমি দিব। আমি আগে সুন্দর করে একটু লিখে নেই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। 2 চলকের বহুপদী, এরপর দেখব 3 চলকের বহুপদী। আচ্ছা, তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে আপু এগুলো জেনে আসলে আমার কি লাভ হবে। খেয়াল করো, তোমাদের এমসিকিউতে মূলত কিন্তু এরকম কোয়েশ্চেন আসে যে এক চলকের বহুপদীর যে কোনো একটা পদকে আমি কিভাবে ডিনোট করি বা কিভাবে প্রকাশ করে থাকি। তো সেই ক্ষেত্রে ধরো আমি একটা এক চলকের বহুপদীর ক্ষেত্রে আমার চলক থাকবে কয়টা? একটা। সো এর বহুপদীটা কিরকম হতে পারে আমি একটু যদি লিখি, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2। ধরো এটা একটা রাশি, এটার ক্ষেত্রে তোমার x হচ্ছে কি একটা চলক, এখানে একটাই চলক আছে তাই না? আচ্ছা, এই চলকের যে কোনো পদ, এই পদ অথবা এই পদ, যে কোনো একটা পদকে ডিনোট বা প্রকাশ করতে হয় কিভাবে? প্রকাশ করতে হয় c ইনটু x টু দি পাওয়ার p। এখানে c ইনটু x টু দি পাওয়ার p টা কি হচ্ছে? c হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট বা সহগ, x হচ্ছে তোমার চলক এবং p যেটা থাকছে এটা হচ্ছে তোমার মাত্রা বা ঘাত অথবা এটা ডিগ্রি। এটা গেল কার জন্য? এক চলকের বহুপদীর জন্য। এবার আমার কাজ হচ্ছে, এটা তুমি বুঝলাম তাই না? সো এটা আমি একটু মুছে ফেলতে পারি। আচ্ছা, এবার আমি একটু দেখতে চাই কে কে অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন, তা না হলে সবাই বলবে আপু খালি পড়ায়, আপু কমেন্ট পড়ে না। আমি একটু দেখি কে কে আছো। আচ্ছা, অনেকে কিন্তু আমাদের সাথে জয়েন করেছো, আমার খুবই ভালো লাগছে। অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো যে আল খোয়ারিজমি হচ্ছেন বীজগণিতের জনক। আচ্ছা, তোমরা জান্নাতুল ফেরদৌস রুমা আছো, গোলজার হোসেন আছো, আচ্ছা এসবিআর সাদ আছো, শিহাব হোসেন আছো, সে আমাকে ওয়েলকাম জানিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, মৌলভীবাজার থেকে আছে মাসুম আহমেদ, অনেকে কিন্তু অলরেডি চলে এসেছো। সো আমরা কথা না বলে আসলে ক্লাসটাতে চলে যাই, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের পরীক্ষায় আসলে যাতে তোমরা এখান থেকে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে 2 চলকের বহুপদী মানে কি 2টা চলক থাকবে। আচ্ছা, যেমন ধরো আমি লিখি যদি 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা আমি 0 লিখতে চাচ্ছি না যেহেতু এটা সমীকরণ, এটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, এটার ক্ষেত্রে খেয়াল করো তো কয়টা চলক রয়েছে? 2টা চলক রয়েছে, একটা x এবং আরেকটা y। এটার ক্ষেত্রে এখন তোমাদের প্রশ্ন হতে পারে আপু 2 চলকের বহুপদীকে আমি কিভাবে প্রকাশ করব এদের পদটাকে? খেয়াল করো, এদের ক্ষেত্রে আমরা যেভাবে ডিনোট করব সেটা হচ্ছে c ইনটু x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q। এখানে c হচ্ছে ওদের সহগ বা কোএফিসিয়েন্ট, p হচ্ছে x এর পাওয়ার বা ঘাত বা ডিগ্রি এবং y হচ্ছে তোমার আরেকটা চলক এবং q হচ্ছে এই y এর মাত্রা বা ঘাত। এখন প্রশ্ন হতে পারে আপু এই পদের জন্য আমার মাত্রা কত, p না q? তোমরা কি আমাকে বলতে পারবে যে এই 2 চলকের বহুপদীর একটা পদের জন্য এই ক্ষেত্রে আমার এই পদটার মাত্রা কত? আমাকে কি একটু জানাতে পারবে কমেন্টে? আমি একটু দেখি এটা বুঝো কিনা তোমরা, কারণ এটাতে অনেকের কনফিউশন থাকে যে p হবে না q হবে না কি হবে আসলে। আচ্ছা, দেখি কে কে আমাকে জানিয়েছো এটা সম্পর্কে। কেউ বলেছো 1 না, 1 না, এটা 1 হবে না।
ইয়েস কাশফিয়া, কথা তুমি এক্স্যাক্টলি ঠিক বলেছো, সেটা হচ্ছে পি প্লাস কিউ হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি সঠিক উত্তর দিয়েছো। এই ক্ষেত্রে আমার এই পদের মাত্রা হবে পি প্লাস কিউ। মাত্রাটা হবে কত? পি প্লাস কিউ হবে এটার মাত্রা। আচ্ছা, এটা গেল আমার প্রথম এক চলকের বহুপদী, এটা গেল দুই চলকের বহুপদী। এবার আমরা দেখব তিন চলকের বহুপদীর জন্য কেমন হয়ে থাকে। আচ্ছা, তিন চলকের বহুপদী বলতে কি বোঝাচ্ছে? যেখানে তিনটা চলক থাকবে। সো আমি লিখতে পারি এরকম ভাবে 3x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 3xyz। এটা হচ্ছে আমার একটা বীজগাণিতিক রাশি। এটার ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা পদ, ধরো এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ এবং এই একটা পদ, প্রত্যেকটা পদকে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করব? অনুরূপ ভাবে এইভাবে আমরা কি জিনিসটা ক্যালকুলেট করতে পারবো। সো আমরা এখানে লিখতে পারি যে x টু দি পাওয়ার p, y টু দি পাওয়ার q এবং z টু দি পাওয়ার r। এই যে নতুন 3 নম্বর যে চলকটা এসেছে তার মাত্রা বা ঘাত হচ্ছে r। এখন এই পদটার মাত্রা কত হবে? এই পদের মাত্রা হবে হচ্ছে p প্লাস q প্লাস r। তো এটা গেল আমাদের প্রাথমিক ধারণা, আমরা জেনে গিয়েছি। এখন আমি তোমাদেরকে একটা রাশি দিব, তোমরা সেখান থেকে আমাকে বলবে মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এবং যে রাশিটা দিয়েছি তার মাত্রাটা আসলে কত। তাহলে আমি প্রশ্নটা একটু লিখে ফেলি। তোমরা যারা এটা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু আমাকে জানাতে পারো যে এই যে সমস্যাগুলো তোমাদের রয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারো। আচ্ছা, আমি একটু প্রশ্নটা লিখি যে 2x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x মাইনাস 5, এই যে বীজগাণিতিক রাশিটা, এটার জন্য তুমি বের করবে মুখ্য পদ, মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, মুখ্য সহগ, এই বীজগাণিতিক রাশিটার মাত্রা এবং ধ্রুবপদ। এই চারটা জিনিস যারা ভালো করে পারবে তাদের কিন্তু আসলে পরীক্ষায় যে এমসিকিউ আসবে এই রিলেটেড তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো আসো আমি একটু দেখে নিই যে কে কে অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিয়েছো। মাসুম বিল্লাহ বলছো লাবণীপুর 2টা ক্লাসই করেছো, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, শিহাব হোসেন আবারও সঠিক উত্তর দিয়েছো যে মাত্রা হচ্ছে 6। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে বাকিগুলো একটু জানিয়ে দাও তো যে মুখ্য সহগ, মাত্রা এবং ধ্রুবপদ গুলো কি কি হবে, একটু জানিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে আসলে তোমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা, হাসিব হোয়াইটস হলো দিয়েছো, লিখেছো হচ্ছে মুখ্য পদ হচ্ছে 2 × x টু দি পাওয়ার 6, মুখ্য সহগ হচ্ছে 2 এবং মাত্রা হচ্ছে 6 এবং ধ্রুবপদ হচ্ছে 2। না ভাইয়া, একটা জিনিস তুমি একটু ভুল করেছো, আশা করছি তুমি একটু কারেক্ট করবা নিজেকে। আর যদি তোমরা কি অ্যান্সার দিতে না পারো আমি তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ, কোহিনুর লিখেছো ধ্রুবপদ হচ্ছে -5, এক্স্যাক্টলি তুমি কিন্তু সঠিক উত্তর দিয়েছো। তো অনেকে কিন্তু আসলে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছ, তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো পারো। এবার আমি বলে দেই কেন এগুলো হচ্ছে। খেয়াল করো, তোমার এখানে মুখ্য পদ, মুখ্য পদ বলতে বোঝাচ্ছি এই রাশিটার সর্বোচ্চ ঘাত সম্পন্ন যে পদটা থাকবে। খেয়াল করো এখানে সর্বোচ্চ ঘাত কোনটা রয়েছে। আগে এটা আমাকে বলো যে এটা কি এক চলক বিশিষ্ট বহুপদী না দুই চলক বিশিষ্ট বহুপদী। একটু বলো তো আমাকে কমেন্টে যে এটা কি আসলে এক চলকের বহুপদী না দুই চলকের বহুপদী। আমি একটু দেখি কে কি লিখেছো। আওয়ান আফিয়াজ আছেন আমাদের সাথে, হ্যালো লাবণী আপু, থ্যাংক ইউ ভাইয়া জয়েন করবার জন্য। তোমাদের আওয়ান ভাইয়া কিন্তু আগামীকাল তোমাদের হায়ার ম্যাথের উপর একটা লাইভ ক্লাস নিবেন, যাতে করে তোমরা অনেক ফাটাফাটি একটা হায়ার ম্যাথ এক্সাম দাও। আচ্ছা, এক চলক, ইয়েস, শিহাব হোসেন আবার সঠিক উত্তর দিয়েছো যে এক চলক বিশিষ্ট একটা বহুপদী। এটা আসলে এটা এক চলক বিশিষ্ট একটা বহুপদী। এটার ক্ষেত্রে তোমার মুখ্য পদ হচ্ছে এই 2 × x টু দি পাওয়ার 6, মুখ্য সহগটা হচ্ছে যেটা তোমার গুণ অবস্থায় থাকবে, চলকের সাথে গুণ অবস্থায় থাকবে যে সংখ্যাটা, সেটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট সহগ বা মুখ্য সহগ, এটা হচ্ছে 2 এবং মাত্রা হবে হচ্ছে সর্বোচ্চ যে পাওয়ারটা 6, এটা হচ্ছে 6 এবং ধ্রুবপদ হচ্ছে যেই জায়গাতে তোমার x এর পাওয়ার কত 0, অর্থাৎ এই রাশির ক্ষেত্রে আমার ধ্রুবপদ হচ্ছে এটা। তো আশা করছি প্রাথমিক ধারণা আমাদের সবকিছু ভালো মতো আছে, এবার আমরা সামনে অগ্রসর হতে পারি।
কি কি দেখবো আমরা? ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য। খুবই সোজা একটা বিষয়। আশা করছি তোমরা খুব ভালোভাবে এক্সাম দিতে পারবে যদি আজকের ক্লাসটা খুব ভালোভাবে করতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আমি লিখি এখানে ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য আমি একসাথে তোমাদেরকে বুঝিয়ে দেই, যাতে করে তোমাদের কোনো কনফিউশন না থাকে যে ভাগশেষটা কি আর উৎপাদকটা কি। খেয়াল করবে, ভাগশেষ কথাটা আমরা কি বোঝাচ্ছি বলতো? অর্থাৎ আমি বোঝাচ্ছি, ধরো 5 আছে একটা সংখ্যা, সংখ্যাটাকে আমি 2 দ্বারা ভাগ করলাম, কত হয়? 2 দুগুণে 4, 1 থাকে, তাই না? অর্থাৎ এখানে ভাগশেষ থাকছে, ভাগশেষ কিন্তু 0 হচ্ছে না। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে এমন যদি হয় যে পি অফ এক্স একটা এক্স এর ফাংশন যদি থাকে, ভাগশেষ থাকবে আমার ভাগশেষ উপপাদ্যে। পি অফ এক্স এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। পি অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা থাকবে, যে ভাগশেষ থাকবে তা কার সমান হবে? পি অফ এ এর সমান হবে। ভাগশেষ থাকবে তা পি অফ এ এর সমান হবে। এটা হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য। এখন এটা কিরকম ভাবে হয়? এটা হয় এরকম ভাবে, ধরো আমার পি অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন, পি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে যদি আমি x মাইনাস 4 দ্বারা ভাগ করি, ভাগ করলে আমি ভাগ করব এবং ভাগশেষ আমার দেখাতে হবে যে পি অফ এ এর সমান। দেখো তো এখানে এ কোনটা? এখানে এ হচ্ছে কিন্তু আমার এইটা, তাই না? এই অংশের সাথে যদি এটা মিলাতে চাও তাহলে এটা হচ্ছে তোমার এ। তার মানে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমাকে দেখাতে হবে যে পি অফ এক্স অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমি এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করি, তাহলে যে ভাগশেষটা পাবো সেটা পি অফ 4 এর সমান হবে। আসো তো দেখি জিনিসটা হয় কিনা। জিনিসটা যদি হয় তাহলে আমার কি হবে? ভাগশেষ উপপাদ্যটা সত্যি হবে। এখানে আমার পি অফ এক্সটা কত? পি অফ এক্স হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে আমি ভাগ করছি কত দ্বারা? এক্স মাইনাস 4 দ্বারা। সো এক্স মাইনাস 4 দ্বারা যদি আমি ভাগ করি, দেখো তো এটাকে লেখা যায়, এক্স যাচ্ছে, এক্স স্কোয়ার থাকছে, কাটাকাটি করলে আলটিমেটলি এখান থেকে থাকবে মাইনাস, তুমি যদি এটা লেখো এক্স স্কোয়ার মাইনাস 4x, এবার যদি তুমি কাটাকাটি করো তাহলে এখানে পাচ্ছ মাইনাস এক্স, এবং এই জায়গাতে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্লাস 6। আচ্ছা, এবার দেখো তো কত গুণ করলে জিনিসটা হয়ে যাচ্ছে। তুমি যদি -1 গুণ করো তাহলে পাচ্ছ মাইনাস এক্স, এবং মাইনাসে মাইনাসে প্লাস 4 পাচ্ছ। এখন দেখো এটা যদি কাটাকাটি করো, যেহেতু আলটিমেটলি কাটাকাটি যে এখান থেকে হচ্ছে 2। এখন এই যে আমি ভাগশেষটা পেলাম, ভাগশেষ উপপাদ্য হচ্ছে বলেছে যে পি অফ এ যদি বসাও, দ্যাট মিন্স এক্স এর জায়গায় পি অফ এ কোনটা? আমার এ হচ্ছে 4। পি অফ 4 বসিয়ে আমি যদি দেখি যে আমার এইটা অ্যান্সার আসছে, তাহলে এটা হবে ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, পি অফ 4 যদি আমি করি, 4 হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6, দেখো তো আলটিমেটলি লেখা যাচ্ছে 16 মাইনাস 20 প্লাস 6, অর্থাৎ 22 মাইনাস 20। আলটিমেটলি অ্যান্সার কত আসছে? 2। অর্থাৎ এই 2 এবং এই 2 কিন্তু আসলে আমার মিলে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে মূলত আমার ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, এবার আসো আমরা এবার যেটা করব, ভাগশেষ উপপাদ্য কিন্তু আমাদের শেষ হয়ে গেল, তাই না? এবার আমরা দেখব কি উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্যটা হচ্ছে, আচ্ছা উৎপাদক জিনিসটা আমি কখন বলবো? যদি দেখো আমি যদি লিখি 6 কে যদি 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6, অর্থাৎ আমার ভাগশেষ কি শূন্য আসছে না? যদি কোনো একটা রাশিকে তুমি যদি একটা সংখ্যা দ্বারা ভাগ করো, এক্ষেত্রে এই সংখ্যাটাকে তুমি এই সংখ্যা দ্বারা ভাগ করেছো, যার ফলে তুমি ভাগশেষ কত পেয়েছো? শূন্য। তো শূন্য যেহেতু পেয়েছো, তার মানে এই 2টা হচ্ছে কি তোমার একটা উৎপাদক। ঠিক আছে, উৎপাদক বা ফ্যাক্টর বলবো।
তো এই ক্ষেত্রে আমরা একটা গাণিতিক উদাহরণ দেখব যে কিভাবে জিনিসটা ঘটে। উৎপাদক উপপাদ্যকে আমরা লিখতে পারি যে পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে পি অফ এ সমান সমান হবে হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমার উৎপাদক উপপাদ্য। আসো একটা গাণিতিক উদাহরণ দিয়ে আমরা জিনিসটা একটু বুঝি যে উৎপাদক উপপাদ্য আমাদেরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণটা বের করব। একটা উদাহরণ আমি লিখি, সেটা হচ্ছে ধরো তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা যদি ভালোভাবে বুঝতে পারো তুমি ইনশাআল্লাহ বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো বুঝতে পারবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এরকম যে a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8। আচ্ছা, যেহেতু তোমাকে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে, তাই না? উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি আমার দেখাতে হবে যে যে কোনো একটা সংখ্যার জন্য পি অফ এ আসলে হচ্ছে 0 হচ্ছে। আচ্ছা, কিভাবে 0 হয় সেটা একটু দেখি। ধরো এটা কি তোমার এফ অফ এ অথবা পি অফ এ, ধরো তুমি এটা হচ্ছে এ এর একটা ফাংশন। আচ্ছা, এখন এখানে যদি তুমি এর জায়গায় 1 দাও, দেখো তো কি আসে, 1 কিউব মাইনাস 1 স্কয়ার মাইনাস 10 ইন্টু 1 মাইনাস 8। আলটিমেটলি কত পাচ্ছি? এখানে পাচ্ছি এটা ক্যান্সেল হয়ে মাইনাস 18 পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা কি আমার ভাগশেষ কি 0 আসছে বা পি অফ এটা কি আমার 0 আসছে? দেখো তো উৎপাদক উপপাদ্য সাহায্যে আমি কি জেনেছিলাম, পি অফ এ আমার 0 হতে হবে। এখন এটা কিন্তু আসেনি, তাই না? সো আমার এমন একটা সংখ্যা নিতে হবে, মানে এর মান এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে আমার এফ অফ এ বা পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, আমি যদি এখানে -1 বসাই তাহলে কি পাই দেখো তো। যদি -1 বসাই, -1 হোল কিউব মাইনাস -1 হোল স্কয়ার মাইনাস 10 ইন্টু -1 মাইনাস 8। এখান থেকে যেহেতু বিজোড় পাওয়ার তার মানে মাইনাসটা থেকে যাবে, এটার করলে -1, এটা মাইনাসে মাইনাসে প্লাস 10 মাইনাস 8। দেখো এই ক্ষেত্রে আমি কত পাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমি পাচ্ছি 10 মাইনাস 10, তাই না? তার মানে কি আমার ভাগশেষ কি আসছে, 0 আসছে। তো এটা কি আমার উৎপাদকে উপপাদ্যে গিয়েছে। এখন এরকম যদি হয় পি অফ এ যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্স মাইনাস এ হবে কি পি অফ এক্স এর একটা উৎপাদক, তাই না? তাহলে এই ক্ষেত্রে যেহেতু এই সংখ্যার জন্য আমার ভাগশেষটা 0 এসেছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে যে এ মাইনাস কোন সংখ্যাটার জন্য এসেছে, -1। তার মানে এটা কিন্তু সূত্রের মাইনাস, তোমরা এটা খেয়াল রাখবে। -1 এটা হবে হচ্ছে তোমার এফ অফ এ এর একটি উৎপাদক। কোন সূত্রের মাধ্যমে বলো তো? উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। আচ্ছা, এটা হলো, এটাকে আমি এভাবে লিখতে পারি a+1, তাই না? আচ্ছা, আমাকে যেহেতু বিশ্লেষণ করতে বলেছে, আমি একটা টার্ম পেয়েছি, আমি আরো কয়টা পাবো উৎপাদক? আরো 2টা উৎপাদক পাবো। কিভাবে দেখো তো, এখানে এর পাওয়ার কত, 3 না? ঘাত হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমি অলরেডি একটা পেয়েছি, আরো 2টা পেতে হবে, আমার সিম্পলিফাই করতে হবে। তো এইটা করার কিন্তু একটা ট্রিক্স আছে, আমরা সেটা এখন দেখব। তো আমি এতটুকু একটু মুছে দিলাম। তোমরা কিন্তু আমার সাথে সাথে কলম খাতা কলম নিয়ে বসবে, কারণ এই ম্যাথগুলো যদি হাতে কলমে প্র্যাকটিস করে ফেলো না, খুব সহজ লাগবে বিষয়গুলো। আচ্ছা, আমি বলেছি কি a+1, তাই না? একটা উৎপাদক। আমার রাশিটা কি ছিল? রাশিটা ছিল a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8, এটা ছিল। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, যেখানে a+1 কি আমার একটা উৎপাদক এসেছে। আচ্ছা, খেয়াল করো, 2টা লাইন লিখলাম, এখানে সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন। আমি প্রথমে এই দ্বিতীয় লাইনে কিচ্ছু লিখবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার ট্রিক্স। কি করছি, a+1, তাই না? a+1 লিখলাম। কয়বার লিখবো দেখো, এর ডিগ্রি এখানে কত, 3, সো 3বার তুমি a+1 লিখে ফেলো, a+1। এবার তোমার কাজ হচ্ছে এটার সাথে এমন কিছু গুণ করবে যাতে করে এই লাইনটা তোমার চলে আসে দ্বিতীয় লাইনে। এখন জিনিসটা কিভাবে করতে পারো খেয়াল করো, আমি যদি এখানে a স্কয়ার গুণ করি, a স্কয়ার সাথে a গুণ করলে a কিউব, তাই না? তারপর হচ্ছে এখানে কত, +1,
দ্যাট মিনস এখানে হবে প্লাস a স্কয়ার। দেখো তো এই লাইনের সাথে এই লাইন কি মিলেছে? মিলে নাই, তাই না? আবার এখানে মাইনাসও আছে, তো এখন আমি এটা কিভাবে করতে পারি? দেখো তোমার a স্কয়ার আছে, তুমি যদি এখানে -2a দাও তাহলে জিনিসটা কি মিলে? দেখো তো জিনিসটা কিন্তু মিলে যায়। এটা যদি গুণ করো -2a স্কয়ার থাকছে -2a, এতটুকু আমার হয়ে গিয়েছে, তাই না? এবার আমার কাজ হচ্ছে, দেখো কতটুকু এসেছে, -2 এসেছে, বাট এখানে কতটুকু 10a, আবার লাস্টে কি আবার 8ও আছে। তো এখন আমি এমন ভাবে কাজটা করব, দেখো 10 থেকে 2 বাদ দিলে কত থাকে? 8 না? তো তুমি যদি এই লাস্ট টার্মের সাথে 8 গুণ করো তাহলে কি তোমার এই লাইনটা মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। তো এখন আমি কি করব, যেহেতু এখানে মাইনাস রয়েছে সো -8 গুণ করব, এখানে লাইনটা হয় -8a এবং সর্বশেষ থাকছে 8। তাহলে আমার এতটুকু কাজ কিন্তু শেষ, তাই না? সো এখন আমি কি করতে পারি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দেখো সবগুলো থেকে আমার a প্লাস 1 কিন্তু কমন যাচ্ছে, থাকছে কে a স্কয়ার -2a -8। আচ্ছা আমার কাজ কি এখানেই শেষ? আমার কাজ কিন্তু এখানে শেষ হয়নি, কারণ এখনো কিন্তু এর ঘাত কিন্তু 2 আছে। সো আমাকে এমন ভাবে নিতে হবে যাতে ঘাত 1 থাকে। সো এখন আমি দেখব যে এটার ক্ষেত্রে কোনো মিডল টার্ম বা কিছু যায় কিনা। খেয়াল করো এটার ক্ষেত্রে কিন্তু মিডল টার্ম যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এটা হচ্ছে a প্লাস 1 থাকছে, এটার ক্ষেত্রে লিখতে পারো a স্কয়ার 8 না, এইটা যদি লসাগু করি 4 দুগুণে 8, এখন 4 থেকে যদি 2 বাদ দাও আলটিমেটলি এই জিনিসটা থাকে। সো এটা কিন্তু আমরা জানি মিডল টার্ম কিভাবে করতে হয়। সো -4a প্লাস 2a, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা তারপর হচ্ছে 8। এবার আমি কি করব, এবার কিন্তু আমার সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে এবং এখানে কি থাকছে a -4, এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে একটা a গুণ হবে a, তুমি a কমন নিচ্ছ, প্লাস 2 ইনটু a -4। আচ্ছা তো এই লাইনটাকে আমি আলটিমেটলি সিম্পলিফিকেশন করে কি লিখতে পারছি? আমি পারছি a প্লাস 2 ইনটু a -4। সো এইটা হচ্ছে মূলত আমার উৎপাদকে বিশ্লেষণ। সো আমরা কি কি দেখে ফেললাম বলো তো? আমরা প্রাথমিক ধারণা শেষ করলাম, ভাগশেষ উপপাদ্য শেষ করলাম, উৎপাদক উপপাদ্য শেষ করলাম। এবার সব থেকে মজার এবং তোমাদের কাছে সব থেকে ভীতিকর একটা পার্ট দেখবো, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এটা ছিল আমার উৎপাদকে বিশ্লেষণ। এবার চলে যাব আংশিক ভগ্নাংশে। আচ্ছা আংশিক ভগ্নাংশের আমরা মূলত 5টা টাইপ দেখবো। কয়টা টাইপ দেখবো বলো তো? 5টা। আচ্ছা 5টা টাইপ দেখার আগে আমি একটু দেখে নিতে চাই কে কে আছো আমাদের সাথে। আচ্ছা অনেকে, আচ্ছা সুলাইমান হোসেন কবি লিখেছো 3টা উৎপাদক হবে এক্স্যাক্টলি। তারপর হচ্ছে অনেকে কিন্তু আমাদের সাথে আছো। আচ্ছা আয়মান ভাইয়া লিখেছেন আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের যে বন্ধুটি হিমশিম খাচ্ছে, আচ্ছা তার জন্য কিন্তু লাইভ ক্লাসটি অবশ্যই শেয়ার করতে হবে, কারণ আংশিক ভগ্নাংশ কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা প্রায়শই এই জিনিসটা ভুল করে থাকি, বুঝি না আসলে। সো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব, তার আগে দেখে নিতে চাই কে কে আছো। আর তারপর হচ্ছে ফাহাদ বিন আজিজ লিখেছো আপু স্লোলি যেতে হবে। জি ভাইয়া আমি ট্রাই করছি স্লোলি যাওয়ার, কিন্তু সিলেবাস তো কমপ্লিট করতে হবে তাই না, মানে টপিকটা শেষ করতে হবে। তো আশা করছি তোমরা আমার সাথে কোঅপারেট করবে। কারিবুল হাসান লিখেছো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি, যেহেতু তোমাদের সাথে এখন আছি আমি। আচ্ছা অনেকেই প্রশ্ন করেছো। আচ্ছা ওকে থ্যাংক ইউ, অনেকেই কিন্তু আমাদের সাথে আছো অলরেডি দেখতে পাচ্ছি। আচ্ছা তো এবার আমরা কি করতে পারি, মেইন অংশে চলে যেতে পারি, সেটা কি আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন। লিখি আমি এটা এখানে, আংশিক ভগ্নাংশ ভগ্নাংশ বা এটাকে ইংরেজিতে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন। আচ্ছা আচ্ছা আমরা নরমালি ভগ্নাংশ বলতে কি বুঝি, আংশিকের কথা বাদ দেই, ঠিক আছে, আগে ভগ্নাংশ জিনিসটা কি সেটা আগে জানি। আমরা জানি ভগ্নাংশ সমান সমান হচ্ছে লব এবং হর, তাই না? এটা আমরা জানি। যেখানে লবের ইংরেজি টার্মটা তোমরা একটু জেনে রাখবে, কারণ এটা কিন্তু অনেক কাজে দেয়। সাথে সাথে যদি বাংলা মিডিয়ামে পড়লেও হবে না, সাথে ইংরেজি টার্মটা জানলে তোমাদের জন্য সুবিধা হবে নেক্সট টাইমে বুঝতে। লবের ইংরেজি টার্মটা হচ্ছে নিউমিরেটর,
এবং হরের ইংরেজি টার্মটা হচ্ছে ডেনোমিনেটর। ঠিক আছে? আচ্ছা, তো ভগ্নাংশ আমরা কি পেলাম? লব এবং হরের সমন্বয়। এখন এই ভগ্নাংশ আবার কত প্রকার হতে পারে? ভগ্নাংশ মূলত দুই প্রকার হতে পারে, তাই না? তোমরা কি আমাকে বলতে পারো যে ভগ্নাংশগুলো যে দুই প্রকার আছে ওগুলো কি কি ভগ্নাংশ হতে পারে? বেসিকলি মানে মূলত ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা আমি বলে দিলাম। এবার তোমরা আমাকে বলবে যে এই দুই টাইপের ভগ্নাংশ আসলে কি কি। আমি একটু পড়ে নিতে চাই যে কে কে কমেন্ট করতে পারো। আসলে তুমি যদি ভগ্নাংশ টার্মটা ঠিকভাবে বুঝো, আংশিক ভগ্নাংশ কিন্তু খুব সহজে তুমি বুঝে যেতে পারবে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস লিখেছো, ধন্যবাদ আপু এত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আপু তোমাদের জন্যই কিন্তু এই ক্লাসগুলো নেওয়া হয়, তোমরা যদি ভালোভাবে বুঝো তাহলে আমাদের সার্থকতা। আচ্ছা, এখনো কিন্তু কেউ আমাকে জানাওনি আসলে। হ্যাঁ, শিহাব হোসেন, সে খুবই অ্যাক্টিভ একজন স্টুডেন্ট, সে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে জানিয়ে যাচ্ছে অ্যান্সার কি হবে বা কোনটা কি হবে। তুমি আবারও সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া। যদিও তোমার বানানটা ভুল হয়েছে, আশা করছি নেক্সট টাইমে তুমি বানানটা সঠিক করে পাঠাবে। আচ্ছা, তো ভগ্নাংশ মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যখন তোমার, খেয়াল করো, লিখলাম 2/3, এটা কি একটা ভগ্নাংশ। যখন তোমার লব, এই যে লবটা রয়েছে, এই লবটা হর অপেক্ষা ছোট হবে তখন সেটা প্রকৃত ভগ্নাংশ। কি বললাম বলো তো, একটু খেয়াল করো তো কি বললাম। ব্যাপারটা হচ্ছে যখন তোমার লবটা কোনো ভগ্নাংশের লব তার হর অপেক্ষা ছোট হবে তখন সেটা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি হবে? ঠিক তার উল্টাটা। তার মানে হবে, যদি ধরো আমি লিখি 5/2, এটার ক্ষেত্রে লব কত বলো তো? 5, হর কত? 2। 5 2 অপেক্ষা কি বড় না? তার মানে কি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। সো এইগুলো ছিল ভগ্নাংশ রিলেটেড। এখন আমরা মেইন পার্টে চলে যাব, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এইটার ক্ষেত্রে খুব কনসেন্ট্রেশন দিয়ে রাখবে যাতে করে খুব সহজে তোমরা ধরতে পারো যে আমি কি বলতে চাচ্ছি। সো আমরা 5টা টাইপ দেখব, তার মধ্যে একটা টাইপ আমরা প্রথমে লিখে ফেলি, টাইপ 1। টাইপ 1, টাইপ 1 এ কি হবে? টাইপ 1টা হচ্ছে যদি তোমার একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। কি বললাম আমি? এক ঘাত বিশিষ্ট উৎপাদক। বিশিষ্ট উৎপাদক মানে তোমার উপরে পাওয়ার কত থাকবে বা ডিগ্রি কত থাকবে? 1 থাকবে। এরকম উৎপাদক বিশিষ্ট একটা রাশিকে আমরা কি করব? আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। আচ্ছা, এইটা করার আগে আংশিক ভগ্নাংশের একটু টার্মটা বলে দেই। সেটা হচ্ছে, আমরা জানি কি এরকম না, 1/3 + 1/3, এটা করলে কত হয় বলতো? যদি আমরা লসাগু করি, 3 থাকছে, উপরে 2 থাকছে। এখন আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা, এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা ফাইনাল ভগ্নাংশ। এই ভগ্নাংশটা পেতে আমার কয়টা জিনিস করতে হচ্ছে? এই দুইটা জিনিস করতে হচ্ছে, মানে এই একটা অংশ এবং এই একটা অংশ যোগ করতে হচ্ছে। তার মানে এই ভগ্নাংশের জন্য এই 1/3 এবং এই 1/3 এরা হচ্ছে দুইটা আংশিক ভগ্নাংশ। মানে পুরো একটা ভগ্নাংশকে আমি ভাগে ভাগ করে দিচ্ছি, অংশ করে দিচ্ছি। সো এই দুই অংশ মিলে হচ্ছে আমার টোটাল যে ভগ্নাংশ সেটা। সো আংশিক ভগ্নাংশের মেইন কনসেপ্ট হচ্ছে, আমরা এই আমাদের এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ মেইন যে পার্টটা সেটা দেওয়া থাকবে, সেটাকে আমরা কিভাবে বিস্তার করতে পারি, লাইক ভাগ করতে পারি এক একটা ভগ্নাংশে। সো সেটা হবে মূলত হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ। তো সেটার ক্ষেত্রে টাইপ 1 এ আমরা কি বললাম? একঘাত বিশিষ্ট উৎপাদক। সো এই টাইপের একটা প্রশ্ন আমি লিখি, একঘাত বিশিষ্ট উৎপাদক কেমন হতে পারে? এটা হতে পারে তোমার, একটা এক্সাম্পল দিই, 5x - 7 ডিভাইডেড বাই x - 1, x - 1 * x - 2। লক্ষ্য করো,
আংশিক ভগ্নাংশ যখন তুমি করবে তোমার মেইন কনসেন্ট্রেশন থাকবে হরের দিকে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার কয়টা উৎপাদক থাকবে? একটা, এই একটা পার্ট, এই একটা পার্ট, দুইটা, তাই না? দেখো তো এই দুটো উৎপাদকের ভিতরে এক্স এর পাওয়ার কত? 1 না? তার মানে কি এটা আমার টাইপ 1 এ যাচ্ছে, একঘাত বিশিষ্ট উৎপাদক। আচ্ছা, এইরকম রাশি থাকলে আমরা কিভাবে এটা সমাধান করব? আমরা যেটা করব, প্রথমে 5x - 7 x - 1 x - 2 এটা ইকুইভ্যালেন্ট টু, প্রথমে আমরা কি করব, এই একটা উৎপাদকের জন্য একটা করব, এই একটা উৎপাদকের জন্য আরেকটা করব। সো প্রথম উৎপাদকের জন্য x - 1 লিখলাম। খেয়াল করবে আমার টার্গেট কিন্তু হচ্ছে হর, তাই না? প্লাস এরপরের টার্মটুকু কত? x - 2। এবার আমি কি করব, এবার আমি যে কথাটা বলবো এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। তোমার নিচে উৎপাদকের যে চলক থাকবে, চলকের যে মাত্রা থাকবে, উপরে তার যে মাত্রা থাকবে তার থেকে এক কম হবে। কিরকম? এখানে x এর পাওয়ার কত? 1 1, তাই না? তাহলে উপরে x এর পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কত? 1। এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার 0 হবে, মানে কি এটা 1। সো এটা আমি না লিখলেও চলে। এবং এখানে একটা কনস্ট্যান্ট থাকবে a, এখানে একটা কনস্ট্যান্ট থাকবে b। আমি যদি a এবং b এর মান বের করতে পারি, তাহলে কি খুব সহজেই আমি কি এই যে আমার ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বের করতে পারবো, তাই না? আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমার প্রথমে কি করতে হবে? এটার ক্ষেত্রে আমি যেটা করব, এটাকে 1 নম্বর সমীকরণ দিব। খেয়াল করবে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের কিন্তু এই কয়টা স্টেপ ফলো করেই যেতে হয়। আচ্ছা, এবার আমি কি করব, আমার বাম পক্ষটাকে, আমার যে টার্মটুকু রয়েছে অর্থাৎ হরের অংশ রাখা যাবে না বাম পক্ষে, খেয়াল করো। সো বাম পক্ষে যদি আমি হর রাখতে না চাই, কি করতে হবে? লবে আমার সেম জিনিসটা দিয়ে গুণ করতে হবে। এখন খালি এই সাইডে গুণ করলে তো হবে না, আমার ডান সাইডেও গুণ করতে হবে। কেননা আমি ম্যাথের ক্ষেত্রে জানি আমার কিছু করতে হলে দুই পক্ষেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সেটা যদি করি, 5x - 7 থাকে, উপরে থাকে x - 1, যেহেতু উভয় পক্ষকে গুণ করছি আমি, x - 1 ইন্টু x - 2 দ্বারা করলাম। দেখো এখানে ইকুইভ্যালেন্ট দিয়েছি, তার মানে সমতুল্য, সমান না কিন্তু সমান হতে পারে। আচ্ছা, এবার এর ক্ষেত্রেও কি x - 1 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 1 প্লাস b ইন্টু x - 1 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 2। তো এতটুকু আসলে ভেঙে ভেঙে করাচ্ছি যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস ধরতে পারো কি হচ্ছে আসলে। বা আমার বাম পক্ষে কি থাকছে? 5x - 7, বিকজ এই পুরো টার্মটা কাটাকাটি চলে যাচ্ছে, এটা কাটাকাটি চলে যাচ্ছে এবং এটা কাটাকাটি চলে যাচ্ছে। সো আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে a x - 2 ইন্টু b x - 1, এটা পেয়েছি, তাই না? সো এখন এটা আমার 2 নাম্বার সমীকরণ। খেয়াল করো আমি চাচ্ছি a এবং b এর মান বের করতে। সো দুইটার মান তুমি একসাথে বের করতে পারবো না। আমি কিভাবে বের করতে পারি? এখানে দেখো x এর সাথে কত গুণ আছে? x - 2। তার মানে আমি যদি x এর মানটা এখানে 2 নেই, তাহলে এর জায়গাটা কি হয়ে যাচ্ছে? ক্যান্সেল হয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে এরকম করে আমি কার মানটা পাবো? b এর মানটা পাবো। অনুরূপ ভাবে b এর সাথে কি গুণ আছে? x - 1। তার মানে আমি যদি x এর মান একবার আরেকবার 1 নেই, তাহলে এই ক্ষেত্রে b এর টার্মটা 0 হয়ে যাচ্ছে, আমি এর একটা ভ্যালু পাচ্ছি। সো এইভাবে করে আলটিমেটলি আমি a এবং b এর মানটা বসিয়ে দিব। খুব সহজ। আমি আর বাকিটুকু তোমাদের করালাম না, আমি ধরে নিচ্ছি তোমরা এটা পারো, বিকজ তোমাদের আরো 4টা টাইপ আমার দেখানো লাগবে। যেহেতু 2 বছরে এগুলো করে ফেলেছো, স্টিল যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমি কিন্তু অলরেডি বীজগাণিতিক রাশির উপর একাডেমিক ভিডিওগুলো করে ফেলেছি। তোমরা চাইলে সেই সব ভিডিও থেকে দেখে নিতে পারো যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি এগুলো সলভ করেছি। এরপরে আমরা যাব টাইপ 2 তে। আচ্ছা, এটা তো ছিল। এটার ক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে তোমার এভাবে বলে দেওয়া আছে, তোমার যদি মিডল টার্ম করতে হয়, অর্থাৎ এক্ষেত্রে ডিরেক্টলি বলা না থাকে উৎপাদকগুলো, তখন তুমি কিভাবে বের করে নিবে? তখনকার জন্য ধরো একটা এক্সাম্পল লিখি আমি, x + 2 ডিভাইডেড বাই x² - 7x + 12, এটার আংশিক ভগ্নাংশ করতে বলা হয়েছে। তো নিচের যে হরটুকু নিয়ে আমার যে কাজ, এই হরটাকে আগে আমি কি করব? মিডল টার্মে করে একঘাত বিশিষ্ট অংশে নিয়ে আসবো। তো সেটা যদি করতে চাই কি লিখতে পারি? এটাকে মিডল টার্ম করতে চাইলে 3 4 12, x² - 4x - 3x + 12
সো এখান থেকে x কমন যাচ্ছে, x মাইনাস 4 মাইনাস 3 x মাইনাস 4। সো আলটিমেটলি পাচ্ছি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। সো দেখো আমার কিন্তু এই যে পাওয়ার 1 এ কিন্তু চলে এসেছে, তাই না? সো এরকম কিছু বলে দেওয়া থাকলে তখন তুমি সিম্পলিফাই করে এভাবে করে নিবে। সো প্রশ্ন তোমাকে যেভাবেই দিক না কেন, তুমি যদি এই নিয়মটা ফলো করো, ইনশাআল্লাহ তোমার আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, আর বেশি কথা না বলে আমরা টাইপ 2 তে চলে যাচ্ছি। টাইপ 2 তে যেটা হবে, এটা ছিল একঘাত বিশিষ্ট উৎপাদক। টাইপ 2 তে হবে হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি? যেটা আবার রিপিট হবে। উৎপাদকের পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। আচ্ছা, আমি ততক্ষণে কিছু কমেন্ট পড়ে নিই যে আসলে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আদারওয়াইজ তোমরা বলবা যে আপু রোবটের মতো পড়িয়ে যাচ্ছে, আপু কোনো কিছু দেখে না। আচ্ছা, আমি একটু দেখে নিই তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে বেসিকটা। আচ্ছা, বেসিক শেখার টাইম নেই আসলে ভাই, কিন্তু অনেকে আসলে বুঝো না তোমরা, তার জন্য একটু রিপিট করতে হচ্ছে। অনেকেই বলছো আপু অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের জন্যই আসলে ভিডিওগুলো করা। তোমরা যদি ভালো করে বুঝতে পারো এটাই আমাদের সার্থকতা। আচ্ছা, তারপর হচ্ছে অনেকেই আছো কিন্তু আমাদের সাথে। আচ্ছা, এবার আমরা টাইপ 2 তে চলে যাই, সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি। এই টাইপের একটা ম্যাথ ধরো আমি করলাম, x ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2। এই ক্ষেত্রে দেখো আমার এখানে কি x এর পাওয়ার কত 1, এখানে x এর পাওয়ার কত 1। তার মানে কি আমার এটা কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে প্রথম উৎপাদকটা এটা কি পুনরাবৃত্তি হচ্ছে, মানে কত 2 বার হচ্ছে, অর্থাৎ পাওয়ার 2 রয়েছে। সো এরকম রিলেটেড থাকলে আমরা তখন কিভাবে সলভ করব ব্যাপারটা? আমরা যদি ফার্স্ট লাইনটা ঠিকভাবে লিখতে পারি, বাকি সবকিছু কিন্তু আমরা সলভ করতে পারবো। সো এটার জন্য আমি লিখতে পারি এইভাবে, দেখো x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2। আচ্ছা, এটা কি করব? ইকুইভ্যালেন্ট দিব। প্রথমে আমি কি করব, x মাইনাস 1 এটার একটা পাওয়ারের জন্য আমি আগে লিখলাম। খেয়াল করে এখানে পাওয়ার 2 রয়েছে এবং এখানে পাওয়ার কত 1 রয়েছে, সো তিনটা আমি অংশ পাবো এখান থেকে। এরপরের অংশটা হবে x মাইনাস 1 হোল স্কয়ার। দেখো এই দুটাকে যদি লসাগু করো আলটিমেটলি কিন্তু তুমি এটা পাও, তাই না? আচ্ছা, এরপরে কি থাকবে? শুধু সিঙ্গেল টার্মটা, সেটা হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 2। ঠিক আছে, এতটুকু আমার কাজ হয়ে গেছে। তো এখন আমি কি করব? উপরে যে অংশটা সেটা লিখবো। বলেছিলাম কি যে উপরে যেটা থাকবে x এর যে পাওয়ারটা সেটা ডিপেন্ড করবে এই হরের উপর, অর্থাৎ এখানে হরের যে x এর পাওয়ারটা সেটা কত 1 আছে, তাই না? তাহলে উপরে কি হবে? 1 কম হবে, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 0 হবে। সো 0 মানে সেটা 1, এটা হয়ে যাবে a প্লাস b প্লাস c। সো তুমি কি পেয়ে গেছো? a b c এরকম অংশ পেয়ে গেছো। এটা দাও হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ থেকে তুমি কি করবে? যেটা বলেছিলাম, বাম পক্ষে হরটাকে তোমার ভ্যানিশ করতে হবে। সেটা করার জন্য কি করতে হবে? তুমি উভয় পক্ষকে এই হরের এই টার্মটা দিয়ে গুণ করে দিবে, তাহলে তুমি কি পাবে? এই হরের অংশটা আর থাকবে না। আমি লিখতে পারি বা নিচের এতটুকু দ্বারা যদি উপরে গুণ করি, সো আলটিমেটলি এটা ক্যান্সেল হয়ে x হয়ে যাবে। এখানে থাকবে a ইনটু, যেহেতু x টু দি x মাইনাস 1 আছে, সো আলটিমেটলি কাটাকাটি করে এখানে x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 থাকবে, প্লাস b এর এই জায়গায় থাকবে হচ্ছে x মাইনাস 2, প্লাস c এর এই জায়গায় থাকবে x মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা, তো এবার তুমি কি করবে? তোমার a b c এর মান বের করতে হবে, তাই না? এখন তুমি কিভাবে পেতে পারো? খেয়াল করো, তুমি যদি এই ক্ষেত্রে x এর মানটা 1 বসাও তাহলে এই পুরো টার্মটা কি 0 হয়ে যায়। আবার এইখানে এই c এর মানটাও 0 হয়ে যায়, তাহলে তুমি কার মান পাবে? b এর মান পাবে, তাই না? খুব সহজ। এখন আমার কাজ হচ্ছে, আমি যদি ম্যাথটা একটু করে দেই তোমাদেরকে তাহলে ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। x ইজ ইকুয়াল টু, যদি আমি 1 ধরি, যদি 1 ধরি তাহলে এই সমীকরণ থেকে পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এই টার্মটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। b ইনটু কত থাকছে? 1 মাইনাস 2, অর্থাৎ আলটিমেটলি b এর ভ্যালু পাচ্ছি আমি কত? b এর ভ্যালু পাচ্ছি মাইনাস 1। b এর মান কিন্তু আমি পেয়ে গেছি, এখন আমার পেতে হবে a এবং c এর মান। এখন a এবং c এর মান আমি কিভাবে বের করতে পারি? একটু লক্ষ্য করো, আমি যদি
এবার তোমার বি এর এই ক্ষেত্রে এক্স এর মানটা 2 বসাই। দেখো এক্স এর মান যদি 2 বসাই তাহলে এই টার্মটা কি 0 হয়ে যাচ্ছে না? এই টার্মটা তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ x is equal to 2 হলে আমি এখান থেকে পাচ্ছি 2 ইকুইভ্যালেন্ট টু, এটার মানও কিন্তু আসলে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, কেননা এখানেও একটা x মাইনাস 2 আছে। সো a 0 হয়ে যাবে, b 0 হয়ে যাবে, c পাবো কত আমি 2 মাইনাস 1 এটা হোল স্কয়ার। সো আলটিমেটলি আমি c এর ভ্যালু পাচ্ছি কত 2। এইভাবে করে তুমি আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে এর ভ্যালু পেয়ে যাবে। তো এ বি সি তিনটার ভ্যালু পেয়ে গেলে কিন্তু তুমি আলটিমেটলি এই যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশগুলো বের করতে পারবে। মেইন যে লাইনটা সেটা হচ্ছে এই লাইনটা। এটা ছিল আমাদের টাইপ 2। টাইপ 2 এর ম্যাথটা ছিল আমাদের এরকম। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আমরা টাইপ 3। টাইপ 3 এর ম্যাথ গুলো কি রকম সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। টাইপ 3 তে হবে হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক। আচ্ছা, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের একটা এক্সাম্পল দিই। ধরো x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা দেখো এখানে কিন্তু দুইটা উৎপাদক রয়েছে তাই না? একটা হচ্ছে x মাইনাস 1 যেটার ক্ষেত্রে x এর মাত্রা হচ্ছে 1, এবং একটা উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 যেটার ক্ষেত্রে x এর মাত্রা কত আছে 2 আছে। এই তো এখানে আর কি ক্যাচাল বেঁধে গেল তাই না? আচ্ছা, সো এইটার ক্ষেত্রে তুমি ওই ফার্স্ট লাইনটা কিভাবে সিম্পলিফাই করবে খেয়াল করো। x ডিভাইডেড বাই x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 ইকুইভ্যালেন্ট আমি লিখবো। প্রথমে কার জন্য লিখবো x মাইনাস 1 লিখলাম, এরপরে কার পার্ট, এরপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 এর পার্ট। এতটুকু আমার শেষ। এবার একটু খেয়াল করো, আমি বলেছিলাম লবে যে অংশটা থাকবে সেটা x এর মাত্রার 1 কম থাকবে, তার মানে এখানে x টু দি পাওয়ার 0। সো এখানে কত হয়ে যাবে, শুধু a থাকবে আমার। এইটার ক্ষেত্রে দেখো x এর পাওয়ার আমার 1 কম হবে। x এর পাওয়ার 1 কম মানে কি, একটা x থেকে যাবে, যেহেতু এটা পাওয়ার হচ্ছে 2, তার মানে একটা x থেকে গেল। তোমার কনস্ট্যান্ট বের করতে হবে, সেটা হচ্ছে bx এবং প্লাস c। এটার ক্ষেত্রে দেখো x এর পাওয়ার কিন্তু আসলে 0 হয়ে যাচ্ছে তাই না? সো এইভাবে করে মূলত তুমি যদি এই লাইনটা ধরতে পারো, এই যে এই ক্ষেত্রে এই লাইনটা যদি ধরতে পারো, তুমি কিন্তু আলটিমেটলি এই যে যে ভগ্নাংশটি রয়েছে এটার আংশিক ভগ্নাংশগুলো বের করতে পারবে। এখন কিন্তু তুমি খুব সহজেই ক্যালকুলেশন করে, আমি যেটা বলেছিলাম যে বাম পক্ষের ক্ষেত্রে তুমি হরটাকে ভ্যানিশ করে দিবে। ভ্যানিশ করার জন্য কি করতে হবে, এই হরের টার্মটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। এরপর তুমি কিন্তু সহগ সমীকৃত করে আলটিমেটলি a b এই তিনটারই মান পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে বলতো, এই যে যে ভগ্নাংশটা ছিল এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ খুব সহজেই পেয়ে গেলে। এটা ছিল টাইপ 3। এবার আসো টাইপ 4টা দেখি আমরা। টাইপ 4টা কিরকম, টাইপ 4টা হচ্ছে তোমার একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং সেটার পুনরাবৃত্তি ঘটবে। একঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, যেরকম আমরা দেখেছিলাম যে একঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি। এরকম একটা এক্সাম্পল ধরো আমি লিখলাম, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এই ভগ্নাংশটার তোমার আংশিক ভগ্নাংশ করতে হবে। সো এটার জন্য তুমি কি করবে, এটার জন্য দেখো তোমার ভিতরে কি, এটা একটা পার্ট, এটার ক্ষেত্রে পাওয়ার কত 2, তার মানে এটা একটা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং এটার কি হচ্ছে আবার রিপিটেশন হচ্ছে, মানে স্কয়ার রয়েছে তাই না? সো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা যেটা করব এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুইভ্যালেন্ট টু, প্রথমে দেখো এক্স এর জন্য একটা দিলাম, প্লাস প্রথমে একটার জন্য আমি দিয়ে নিব, একটার জন্য দিলে কি এক্স স্কয়ার প্লাস 1, এবং সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে সর্বোচ্চ যে অংশটা থাকবে সেটা, তাহলে সেটা কত এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। হয়ে গিয়েছে কাজ? হয়নি। আমার এখন লবের অংশটা দেখতে হবে, মানে মেইন যে পার্টটা এ বি সি কোনটা আমি কি ধরবো, যে হরে যেটা থাকবে চলকের মাত্রা, উপরে লবে তার মাত্রা 1 কম হবে। তো এখানে আমার মাত্রা 1 কম হলো এ,
এটার ক্ষেত্রে মাত্রা 1 কম হতে হবে। মাত্রা 1 কম হওয়া মানে কি x থাকা। সো x যেহেতু আছে, x এর পরটা কি শূন্য হয়ে যেতে হবে, তাই না? সো b এটার সাথে একটা কনস্ট্যান্ট গেল প্লাস c x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কত? 1। সো এতটুকু আমার হয়ে গেছে। এটার ক্ষেত্রে কি হবে? সেম ভাবে এই জিনিসটাই হবে। এখন দেখো যেহেতু অলরেডি a b c d আমি কনস্ট্যান্ট গুলো নিয়েছি, আমার আরো কনস্ট্যান্ট লাগছে। সো আমি কিভাবে করব? সিরিয়ালি যাব, a b c d e f এইভাবে করে। সো এটা যদি যাই তাহলে থাকছে কত? dx প্লাস e। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। কেননা এই জিনিসটা, এই প্রথম লাইনটা যদি তুমি ঠিকভাবে করতে পারো, বাকি সব কাজ কিন্তু তুমি নিজে খুব ইজিলি করতে পারবা। সো এটা ছিল মেইনলি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যে আংশিক ভগ্নাংশের এই যে ভয়গুলো থাকে, তোমরা যাতে এই জিনিসগুলো ব্যবহার করে এই ভয়গুলো কাটাতে পারো। কি কি বললাম একটু খেয়াল করো। তোমার হরে যেই চলক থাকবে সেই চলকের একমাত্রা কম হবে হচ্ছে উপরে। দেখো সবগুলোর ক্ষেত্রেই সেম ভাবে যাচ্ছে। সো এখন কি করতে হবে? উভয় পক্ষকে আমার এই যে নিচে যে হর অংশটুকু রয়েছে, হর অংশ দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আলটিমেটলি আমি এ বি সি ডি এর মান কিভাবে পাবো? যদি আমি সহগ সমীকৃত করি প্রত্যেকটা ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স এবং ধ্রুবপদ যেটা থাকবে সেটার যদি সহগ সমীকৃত করে করো তুমি, তুমি এ বি সি ডি ই প্রত্যেকটার মান পেয়ে যাবে। তাহলে কি আলটিমেটলি আমরা এই যে ভগ্নাংশটা ছিল তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো এগুলো ছিল মূলত তোমার প্রকৃত ভগ্নাংশের জন্য। এবার তোমার যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে, যেমন ধরো তোমার মাত্রা লবের ক্ষেত্রে এক বেশি আছে বা পরিমাণে বেশি আছে, তখন তুমি জিনিসটা কিভাবে সমাধান করবে? তো সেটার ক্ষেত্রে আমরা আসলে দেখি, সেটা হচ্ছে আমাদের টাইপ 5। সো টাইপ 5 এবং সর্বশেষ যে পার্টটা দেখছি টাইপ 5, সেটাতে হচ্ছে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি বলেছিলাম? যে লবের পাওয়ারটা বা লবের সংখ্যাটা হরের থেকে বেশি থাকবে। সো এমন একটা এক্সাম্পল ধরো আমি দেই, এক্স কিউব প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। আচ্ছা, এরকম যদি থাকে তখন তুমি এইটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করবে? খেয়াল করো, ফার্স্টে তুমি কি করবে? আমরা যখন 5 ডিভাইডেড বাই 2 লিখি, এটা যখন লিখি কি করি? এরকম করি, তাই না? 2 দুগুণে 4, 1 থাকে। সো আলটিমেটলি এটাকে কিভাবে লেখা যায়? 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এভাবে লেখা যায়, তাই না? সো একটা পূর্ণ সংখ্যার পার্ট আসবে আর একটা আংশিক ভগ্নাংশের পার্ট আসবে। সো এইভাবে করে মূলত আমাদের এই কাজটাও করতে হবে। সো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এটাকে ভাগ করছি এক্স কিউব। দেখো এটার ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস মিসিং আছে। কিরকম? যেমন লেখা যায় আস্তে আস্তে কি পাওয়ারের কমতে থাকবে, এটাই হচ্ছে বীজগণিতের আদর্শ রূপে প্রকাশ করা, অর্থাৎ পাওয়ারের অধক্রম অনুসারে যাবে বড় থেকে ছোট। তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স, যেহেতু এখানে আমার এটা নেই তোমাদের বোঝানোর জন্য জিনিসটা করা, এবং প্লাসটা হচ্ছে 3। এখন তুমি যদি এটাকে ভাগ করতে চাও প্রথমে কি করবা? দেখো এক্স লিখতে পারো, তাই না? তো এক্স দিয়ে যদি গুণ করো এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x, কাটাকাটি করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস এটা হচ্ছে প্লাস। সো এখানে থাকছে 2x স্কোয়ার, এখানে থাকছে প্লাস 3x প্লাস 3। আচ্ছা, এবার আমার কত নেওয়া লাগছে? এবার যদি আমি প্লাস 2 নেই, প্লাস যদি 2 নেই তাহলে এখান থেকে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস কত? 6। সো আলটিমেটলি কতটুকু অংশ থাকছে আমার? এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা ক্যান্সেল, এখানে 7x থাকছে প্লাস 9 হচ্ছে। তাহলে এই অনুসারে যদি আমি এটাকে সাজাতে চাই আমি কি লিখতে পারি বলতো? আমি লিখতে পারি x প্লাস 2 হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যার পার্ট প্লাস এইটা ডিভাইডেড বাই এইটা, দ্যাট মিন্স 7x প্লাস 9 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। আচ্ছা, তো এই অপ্রকৃত ভগ্নাংশের জন্য আমরা এই পার্টটুকু পেলাম, তাই না? আচ্ছা, এবার বাকি কাজটা আমরা কিভাবে করব বলতো? বাকি কাজটা কিন্তু নরমালি আমরা যেটা শিখেছিলাম যে এইরকম দেওয়া থাকলে আমরা কি করি? তাকে একঘাতে নিয়ে আসি। কিভাবে? মিডল জাম্প করে।
সো আমাদের কাজ হবে এতটুকুর জন্য। সো এতটুকুকে তুমি আবার আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে, এতটুকু তো আমরা পেয়ে গিয়েছি তাই না? সো এতটুকুকে তুমি যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাও, প্রথমে এই হরটাকে মিডল টার্ম করতে হবে। সো হরটাকে যদি মিডল টার্ম করি, লেখা যায় 3x প্লাস x মাইনাস 3। সো এখান থেকে পাচ্ছি 7x প্লাস 9, x যদি কমন হয় x মাইনাস 3 প্লাস 1 প্লাস 1, এখানে থাকছে 1x মাইনাস 3। সো আলটিমেটলি থাকছে 7x প্লাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইন্টু x প্লাস 1। এবার তুমি কি করতে পারো, আবার অনুরূপভাবে ওই যে একঘাত বিশিষ্ট উৎপাদকে আমরা ব্যবহার করেছি ওরকম করে আমরা একে ইকুইভ্যালেন্টলি লিখতে পারি। নিচেরটার জন্য x মাইনাস 3 একটা পার্ট, x প্লাস 1 এর জন্য আরেকটা পার্ট, যেটা হচ্ছে b। তো এই গেল আমাদের মূলত আংশিক ভগ্নাংশের যে টাইপগুলো ছিল, 5টা টাইপ। এই 5টা টাইপ যদি তোমরা ভালো করে বুঝে থাকো, ইনশাআল্লাহ আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবং আমরা সর্বশেষ যে অংশটা দেখব সেটা হচ্ছে চক্রক্রমিক রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, চক্রক্রমিক বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ চক্রাকারে ঘুরবে তাই না, চক্রাকারে বা সাইকেল আকারে ঘুরবে। যেমন ধরো এ বি সি আমার তিনটা চলো, এ থেকে বি তে, বি থেকে সি তে, অর্থাৎ এই সাইকেলটা আসলে ব্রেক করবে না। কিরকম ভাবে ব্রেক করবে না, যদি করে তাহলে কি হয় সেটাও দেখি। এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে যাবে, সি থেকে এ তে যাবে, এই হচ্ছে মেইনলি আমার সাইকেলটা। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, আপু কেন উল্টা দিকে কি আমি যেতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু সেই ক্ষেত্রে তুমি যেহেতু দিকের বিপরীতে যাচ্ছ, সেই ক্ষেত্রে একটা মাইনাস হয়ে যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে। তার মানে কি, তুমি যদি সি থেকে বি তে যেতে চাও, তুমি লিখতে হবে মাইনাস সি ইন্টু বি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে আপু যখন আমরা নর্মালি এ বি সি লিখি, এটাকে তো আমরা বি সি এ এভাবেও লিখতে পারি তাই না? সো এখানে কেন আবার মাইনাস দিতে হবে? সব ক্ষেত্রে আসলে মূলত এই জিনিসটা খাটে না, স্পেশালি এই চক্রক্রমিক রাশির ক্ষেত্রে তুমি যখন ক্যালকুলেশন করবে, তোমাকে এই সাইকেলটা ফিক্স বা ঠিক করেই রেখে চলতে হবে। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি কি, এইটা হচ্ছে আমার চক্রক্রমিক একটা ব্যাপার। এখন আমরা চক্রক্রমিক রাশির যে উৎপাদকে বিশ্লেষণ সেটা কিভাবে করতে পারি, খেয়াল করবে তোমাদের বইতে মূলত 6টা সূত্র দেওয়া আছে চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণের জন্য। এই সূত্রগুলো কিভাবে এসেছে আমার বীজগাণিতিক রাশির একাডেমিক ভিডিওগুলোতে সবকিছু বলা আছে। যেহেতু আজকে এটা রিভিশন ক্লাস হচ্ছে, তো আমরা এটা নিয়ে আর আলোচনা করব না, আমরা জাস্ট ডিরেক্টলি একটা গাণিতিক সমস্যা দেখব। আচ্ছা, তো আসো দেখি গাণিতিক সমস্যাটা কি। তার আগে একটু দেখতে চাই যে কে কে আমাদের সাথে আছো। তারপর হচ্ছে অনেকেই, আচ্ছা আক্তারুজ্জামান আক্তার লিখেছো নাইস ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে অনেকেই আসলে আছো আমাদের সাথে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, একটা গাণিতিক সমস্যা দেখব। এই চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ বা সরল করো যেটা বলতে পারে তোমাকে, যদি বলে সরল করো, সরল করো, এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে অংশটা, সেটা a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি প্লাস b কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই b মাইনাস সি ইন্টু b মাইনাস a প্লাস c কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে c মাইনাস a ইন্টু c মাইনাস b। আচ্ছা, এটা কোন ক্ষেত্রে যাবে? চক্রক্রমিক রাশির ক্ষেত্রে যাবে। খেয়াল করো, এই ক্ষেত্রে তোমার এ থেকে বি তে মাইনাস হয়েছে তাই না, তার মানে এটা চক্র মেনটেন করেছে। এ থেকে সি তে গিয়েছে, এটা কি আমার চক্র মেনটেন করলো? মেনটেন কিন্তু করেনি। কেননা আমি বলেছি এ থেকে বি তে যেতে পারবে, বি থেকে সি তে, এবং সি থেকে এ তে। আর তুমি যদি এ থেকে সি তে আসতে চাও, কি করতে হবে? একটা মাইনাস দিতে হবে। সো একটা মাইনাস আমার এই ক্ষেত্রে অ্যাড হয়ে গেল। সো এটার ক্ষেত্রে আমি লিখতে পারছি a মাইনাস বি, যেহেতু একটা মাইনাস চলে আসলো দিকের ক্ষেত্রে, সো ওই মাইনাসটা আমি সামনে লিখলাম a মাইনাস সি, উপরে থাকছে a কিউব মাইনাস 1 প্লাস, এটার ক্ষেত্রে দেখো তো b মাইনাস সি আছে তাই না, b থেকে c তে গিয়েছে, সো এটার ক্ষেত্রে আমার দিকের কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এটা দেখো তো b মাইনাস a হয়েছে, আমার যাওয়ার কথা ছিল a থেকে b তে, সো এখানেও কি একটা মাইনাস সামনে চলে আসবে, এটা a মাইনাস বি হবে। উপরে কি
বি কিউব মাইনাস 1 প্লাস হচ্ছে এখানে সি থেকে এতে গিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সি থেকে বি তে গিয়েছে, তার মানে উল্টা দিকে গিয়েছে, সো আরেকটা মাইনাস চলে আসবে, এটা হবে বি মাইনাস সি, এবং এখানে হবে সি কিউব মাইনাস 1। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে লসাগু করব। দেখো মাইনাস 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 তিনবার মাইনাস রয়েছে, তাই না? সো আলটিমেটলি কি একটা মাইনাস থেকেই যাবে, এবং আমরা লিখবো এ মাইনাস বি, আমরা সিকোয়েন্স ওয়াইজ লিখবো বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা, এই অংশের জন্য এখন এতটুকু আমি গুণ করব, তাই না? নরমালি আমরা যে লসাগুটা করি সেটা করব, অর্থাৎ এ কিউব মাইনাস 1 ইনটু, এখানে কোনটা মিসিং, কোন টার্মটা মিসিং বলতো, বি মাইনাস সি মিসিং, তাহলে বি মাইনাস সি প্লাস হচ্ছে, যেহেতু মাইনাস এবং মাইনাস এখানে রয়েছে এটা নিয়ে আমার কনসার্ন না, এখন হচ্ছে এখানে কোন টার্মটা মিসিং, সি মাইনাস এ মিসিং আছে, সো সি মাইনাস এ প্লাস সি কিউব মাইনাস 1, এটার ক্ষেত্রে মিসিং কোনটা, এটার ক্ষেত্রে মিসিং হচ্ছে এ মাইনাস বি, সো এ মাইনাস বি আমি লিখলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এখানে এ কিউব বি মাইনাস ইন্টু বি মাইনাস সি সবগুলোকে যদি আমি গুণ করে একসাথে 1 এর যে গুণের পার্টটুকু রয়েছে সেটাকে যদি আমি আরো ওই সাইডে লিখে দেই, তাহলে জিনিসটাকে কিভাবে লেখা যায়, এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি। এতটুকু আমার অংশ হয়ে গেল। মাইনাস 1 যদি কমন নেই, কি থাকছে, বি মাইনাস সি থাকছে প্লাস সি মাইনাস এ থাকছে প্লাস এ মাইনাস বি থাকছে, তাই না? এবং নিচে কোন অংশটুকু থাকছে, নিচে থাকছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা, দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করলে আলটিমেটলি এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাই না? আবার এই যে অংশটুকু রয়েছে এটার কিন্তু আমরা একটা সূত্র জানি, চক্রকোণিক রাশির উৎপাদকে বিশ্লেষণের জন্য এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু আমরা জানি। দেখো আমরা লিখতে পারি, সূত্রটা আমি একটু উপরে লিখে দেই যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে কোন সূত্রটা ব্যবহার করছি। সূত্রটা হচ্ছে এমন যে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি যদি থাকে, এটা সূত্র আমরা লিখি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই অংশটুকুতে এই সূত্রটা বসিয়ে দিব। যদি আমরা বসাই, দেখো নিচের এই পার্টটুকুর সাথে এই পার্টটুকু কমন, যে শুধুমাত্র থাকে কে, এ প্লাস বি প্লাস সি, সো কাটাকাটি যে শুধু কে থাকবে, এ প্লাস বি প্লাস সি, এটাই হবে তোমার সরলের অ্যান্সার। তো এই ছিল মোটামুটি তোমাদের বীজগাণিতিক রাশি নিয়ে মূলত যে আলোচনা, সেটা আশা করছি তোমরা ক্লাসটা অনেক এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না আসলে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি করার জন্য। তোমাদের সবাইকে আমাদের নেক্সট যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি, এইটাতে এই ক্লাসটাতে জয়েন করার জন্য আমন্ত্রণ করছি। ত্রিকোণমিতিতে তোমাদের যে সকল সমস্যা রয়েছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না যদি তোমরা রাত 9টার ক্লাসটা করো। তো এই ছিল মূলত আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে 9টার ক্লাসে।